আজ আপনাদের নিয়ে আসলাম কলকাতা থেকে ১৪০ কিলোমিটার দূরে গ্রামের মাঝে এক অপূর্ব হোমস্টেতে। গরমকালের এক উইকেন্ডে এই ফার্ম হাউসে ঘুরতে এসে দারুণ সময় কাটালাম। ফার্ম হাউসের পুকুরে মাছ ধরা, গাছ থেকে আম পাড়া, ফার্ম হাউসের গাছের আম দিয়ে তৈরি করা বিভিন্ন পদ চেখে দেখা, তাছাড়া নানা রকম সুস্বাদু খাবার নিয়ে এক জমজমাট ব্লগ। তাহলে আর অপেক্ষা না করে চলুন শুরু করা যাক। আমি এখন নদিয়া জেলার আসাননগর বলে একটা গ্রামে, আর আমার পেছনে রয়েছে প্রাকৃত হোমস্টে। মডার্ন আর ট্র্যাডিশনাল ডিজাইনের এক অদ্ভুত মেলবন্ধন। এই হোমস্টেতে এসে প্রথম দর্শনে মনে হচ্ছে আমি নর্থ বেঙ্গলের কোনো বাংলোতে চলে এসেছি। হোমস্টেতে ঢুকে প্রথমে চোখে পড়বে এই বৈঠকখানা। সিম্পল ট্র্যাডিশনাল ডিজাইন, আর বৈঠকখানায় বুকশেলফে প্রচুর বইয়ের অপশন। এরকম জানলার ধারে বসে প্রকৃতি দেখতে দেখতে বই পড়ে আপনার কিন্তু সময়টা বেশ ভালোই কেটে যাবে। তাছাড়া টিভি সেটআপ তো আছেই। বৈঠকখানা থেকে সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। চলুন আপনাদের রুমের দর্শনটা করিয়ে আনি। হোমস্টের বিশাল বড় রুম। রুমের একদিকে ডাবল বেড আর অন্যদিকে সোফা কাম বেড, তাই চারজন আরামসে শুতে পারবেন। আর মজার বিষয় হলো রুমের দুদিকে বিশাল সাইজের বারান্দা। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, টয়লেটে গিজার আর ওয়েস্টার্ন ফিটিংস অ্যাভেলেবল। এসি হলে রুম ট্যারিফ ৩,০০০ টাকা আর নন এসি হলে ২,৫০০ টাকা। এর মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড। একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ করতে। এসে দেখি কাঁসার থালা বাসনে সুন্দর করে গুছিয়ে পাত সাজানো হয়েছে। থালাতে গরম ভাতের সাথে ২ রকমের শাক, সঙ্গে ভাপা মাছ, বেগুনি আর পাঁচমিশালি তরকারি। অন্যদিকে মুগের ডাল আর কচি পাঁঠার ঝোল। শেষ পাতে চাটনি আর রসগোল্লা। প্রথমে শুরু করছি গরম ভাতে ভেটকুল পাতা বাটা দিয়ে। দেখি কেমন লাগে। আগে না এই শাকটা খাইনি। পাতা বাটায় লেবুর রস দেওয়াতে একটা টক টক ফ্লেভার আছে, আর কাসন্দি দিয়ে খাচ্ছি, তাই জন্য ঝাল ঝাল লাগছে। মানে ঝাল ঝাল টক টক কম্বিনেশনটা দারুণ। প্রথমবার খাচ্ছি কিন্তু মানে ভেটকুল পাতা জমে গেছে। গ্রামের দিকে খেতে আসলে আপনি প্রচুর খাবারে শাক আর পাতার অপশন পাবেন। ফর এক্সাম্পল, আমাদের পরবর্তী আইটেম হচ্ছে পাট পাতার শাক। পাট পাতার শাকে কাসন্দি দিয়ে টেস্ট এনহ্যান্স করে খাচ্ছি। ভাগ লাগলো খেতে, খুব একটা খারাপ নয়। তবে এর আগে যে ভেটকুল পাতাটা খেলাম তা কিন্তু বেশি ভালো লেগেছে। পাতে পরবর্তী পদ হলো পেঁপে দিয়ে মুগ ডাল। ভাত দিয়ে মুগ ডাল খাওয়ার সময় ওপর থেকে একটু গন্ধরাজ লেবু চিপে নিলাম, তাহলে কি হয় টেস্টের লেভেলটা এখান থেকে এখানে চলে যায়। আর এটা খেতে গেলে সঙ্গে রাখতে হবে বেগুনি। এবার খাচ্ছি আলু, কুমড়ো, পটল, বেগুন আর ডাঁটা দিয়ে পাঁচমিশালি তরকারি। দারুণ খেতে হয়েছে। যদি এর মধ্যে একটু বড়ি থাকতো না তাহলে জমে যেত। পরবর্তী আইটেমটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। কুমড়ো পাতার মধ্যে মোরলা মাছ, তার সঙ্গে সর্ষে বাটা আর পোস্ত বাটা
আর তার মধ্যে দেওয়া হয়েছে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, তারপর জিনিসটাকে ভাপানো হয়েছে, আর এটাকে শুধু স্টিম রাইসের সঙ্গে খেতে হবে। বেশ ইন্টারেস্টিং খাবার। যারা পাতুরি বা ভাপা মাছ খেতে পছন্দ করেন তাদের এই স্বাদ অপূর্ব লাগবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এক বাটি কচি পাঁঠার ঝোল। মাংসটা জাস্ট ফাটিয়ে দিয়েছে, কি ভালো খেতে, তার তেমনি ভালো মাংসের কোয়ালিটি, ব্যাপক লাগছে, জমে গেছে, অসম্ভব অসম্ভব, মানে ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না কত ভালো। আর শেষ পাতে চাটনি। এনি গেস কিসের চাটনি? আই থিঙ্ক আপনারা সবাই বুঝে গেছেন, যেখানে এতগুলো আম গাছ, অবভিয়াসলি আমের চাটনি হবে। আর শেষ পাতে মিষ্টি মুখে ছানার রসগোল্লা। এটা কিন্তু শহরের রসগোল্লার মতো নয়, গ্রামের টিপিক্যাল ছানার ছোট ছোট রসগোল্লা। এই হোমস্টের ফুড প্যাকেজ রুম ট্যারিফের থেকে কিন্তু আলাদা। ফুড প্যাকেজে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার ইনক্লুডেড। আপনি যদি মাছ বা চিংড়ি মাছ বা চিকেন খান তাহলে সেই ফুড প্যাকেজের দাম পড়বে প্রতি অ্যাডাল্টের জন্য 850 টাকা। আর যদি চিকেনের জায়গায় মাটন প্রেফার করে তাহলে সেই কস্টে 100 টাকা বেড়ে গিয়ে দাম হয়ে যাবে 950 টাকা। বাচ্চাদের জন্য, মানে 6 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য এই কস্টটা 50% হয়ে যাবে, আর 6 বছরের নিচে কোনো কস্ট লাগবে না। আর ব্রেকফাস্ট কিন্তু রুম ট্যারিফের সাথে ইনক্লুডেড। আমি যখন হোমস্টের আমের বাগানের মাঝ দিয়ে হাঁটছি, ওপর থেকে এরকম সাইজের হিমসাগর আম টপ টপ করে পড়ছে, একদম গাছ পাকা আম। কি সুন্দর গন্ধ, অসাধারণ। এখন প্রাকৃত হোমস্টের পুকুর ধারে বসে আছি এবং পুকুরে এখন মাছ ধরা হচ্ছে। এই দেখুন, এখানে পুকুর থেকে বাটা মাছ তুললাম, একদম জ্যান্ত, নড়ছে, মানে অবভিয়াসলি অনেকক্ষণ ধরে জলের বাইরে আছে, বাপরে, আর প্রচণ্ড স্লিপারি। আমার এরকম ফ্রেশ মাছ ধরার এক্সপিরিয়েন্স নেই, তো প্রথমবার ধরলাম, মানে স্লিপারি যেটা সিক্রেশনটা হয়, মানে এক্সপিরিয়েন্স কিন্তু দুর্ধর্ষ। এখানে আসলে এরকম কিন্তু এক্সপিরিয়েন্স হবে আপনাদের। আমার হাতে এরকম লাঠি দেখে ঘাবড়াবেন না, আমি বেরিয়ে পড়েছি গাছ থেকে আম পাড়ার অভিযানে। নিজের হাতে আম পাড়বো। ছোটবেলায় এগুলো প্রচুর করেছি, এই বুড়ো বয়সে এসে এখন আবার সেই ছোটবেলার দিনগুলো ফিরে যাচ্ছি। এগুলোই হচ্ছে এরকম হোমস্টেতে আসার মজা, একদম অফবিট লোকেশন, আর এইরকম ইউনিক এক্সপিরিয়েন্স আপনারা করতে পারবেন। এসছে, এই দেখুন ঝোলায় আম চলে এসছে। টেকনোলজিটা খুব সিম্পল। বাঁশের একদম মুখে একটা লোহার আংটা করা আছে, আর তার মধ্যে একটা জাল ঝোলানো আছে। যখন আপনি লোহার আংটার মুখটা ধরে টানবেন, জালের মধ্যে আমটা পড়ে যাবে। সো সিম্পল বাট সো এফেক্টিভ। এই হচ্ছে প্রাকৃত হোমস্টের ল্যাংড়া আম, যেটা আমরা এক্ষুনি গাছ থেকে পারলাম। এখানে প্রচুর ল্যাংড়া আম ছড়ানো, এত আম, মানে খাওয়ার লোক নেই, আম নষ্ট হচ্ছে। ভাবুন তাহলে, কলকাতায় আমের এত দাম, আর এখানে আম মানে এক্সেস। সন্ধে নামার সাথেই ফার্ম হাউস আলোর রোশনাইতে ঝলমল করে উঠল, আর দূর থেকে ভেসে আসছে হরিকাকার বাঁশির সুর।
সন্ধেবেলা স্ন্যাক্সে চলে আসলো এরকম ছোট ছোট বেতের ধামায় মুড়ি মাখা, তার মধ্যে আছে চানাচুর, পেঁয়াজ, লঙ্কা মিক্স করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে একটা অপূর্ব সুন্দর মিশ্রণ, মানে যেটা আমাদের বাঙালির কাল্ট ক্লাসিক ইভিনিং স্ন্যাক্স। শহরের দিকে এরকম বেতের ধামায় কোনো রকম পরিবেশন করা হয় না, কিন্তু গ্রামের দিকে এগুলো কিন্তু নর্মাল। আর যখন মুড়ি মাখা আছে, সঙ্গে তেলে ভাজা থাকবে না হয় কখনো, টেবিলে রয়েছে 1 প্লেট তেলে ভাজা। তেলে ভাজায় হাতে রয়েছে বেগুনি। প্রথমে আমি এটাকে আলুর চপ ভেবেছিলাম, মানে এরকম শেপের তো বেগুনি হয় না। এখানে ফার্মের, এদের লোকাল ফার্মের অর্গানিক বেগুন, ছোট ছোট সাইজ হয়, তাই এরকম সাইজের বেগুনি। এবার দেখতে হবে জিনিসটা কেমন। যাই বলুন, গ্রামের দিকে তেলে ভাজার এক অন্য স্বাদ। আমি আগেও একটা ব্লগে বলেছিলাম, যেখানে কোনো গ্রামে গেছিলাম এবং এরকম তেলে ভাজা খেয়েছিলাম, আই গেস পুরুলিয়া। তেলে ভাজার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। এখানেও কিন্তু কোনো ব্যতিক্রম নেই। আর যেহেতু অর্গানিক বেগুন, তাই বেগুনের স্বাদটাও ভালো, আর ভেতরে বেগুনের ফিলিংটাও বেশ ভালো পরিমাণের। আর সাথে আছে এরকম গরমাগরম মুচমুচে পেঁয়াজি, মানে মুড়ি মাখার সাথে তো এটা একদম থাকতেই হবে। আমি যে আগে পার ডে ফুড প্যাকেজের কথা বলেছিলাম, তার মধ্যে কিন্তু এরকম ইভিনিং স্ন্যাক্স ইনক্লুডেড, এর সঙ্গে চাও থাকে। চলে আসলাম কিচেনে দেখার জন্য ডিনারের মেনুতে কি আছে। ডিনারের মেনু তো পরে দেখবো, এসে দেখি চালের রুটি তৈরি করা হচ্ছে। প্রচণ্ড ইন্টারেস্টিং, দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য প্রসেসটা কি তৈরি করার। গরম জলে চালের গুঁড়ো ঢেলে ভালো করে মিক্স করে একটা মণ্ড তৈরি হলো। তারপর সেই মণ্ড থেকে ছোট ছোট লেচি বার করে পাতলা করে বেলা হলো। লোহার চাটুতে রুটি তৈরি হয়ে গেলে আগুনে সেঁকা হলো। ডিনারের একদম সিম্পল মেনু। চালের রুটি তৈরি করা তো আপনারা দেখলেন, তার সঙ্গে আছে চিকেন, আর সাইডে দেওয়া হয়েছে বেগুন ভাজা, আলু ভাজা আর রায়তা, আর মিষ্টি মুখে রয়েছে আমের কাস্টার্ড। চালের রুটি যে এত নরম হয় আমার জানা ছিল না, একদম তুলতুল করছে। এবার দেখতে হবে মাংসের সাথে কেমন লাগে। চালের রুটি তো নরম, তার সঙ্গে মাংসটাও ইকুয়ালি সফট। রাতে আমরা সাধারণত রুটি মাংস তো খেয়ে থাকি, তবে চালের রুটির সাথে কম্বিনেশনটা মাংসের দুর্ধর্ষ যাচ্ছে। চালের রুটি তৈরি করার সময় দেখলাম যেহেতু গরম জলে চালের গুঁড়োকে অলমোস্ট হাফ রান্না করে নেওয়া হচ্ছে, তাই জন্য টেক্সচারটা একদম সফট। শেষ পাতে মিষ্টি মুখে এখানকার বাগানের আমের কাস্টার্ড। প্রাকৃত হোমস্টের বাগানের আম যে কি মিষ্টি, না খেলে বোঝানো খুব মুশকিল। হিমসাগর আম আর গাছ পাকা আম, মানে কার্বাইড দিয়ে পাকানো আম নয়। আর আমরা যখন হোমস্টের বাগানে ঘুরে বেড়াচ্ছি, ওপর থেকে টপ টপ করে আম পড়ছে, মানে বুঝতে পারছেন কতটা অর্গ্যানিক এনভায়রনমেন্ট। সকাল সকাল একটু গ্রামের রাস্তায় মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়লাম। এখানকার হাওয়া বাতাস এতটাই নিট অ্যান্ড ক্লিন, হাই লেভেল অফ অক্সিজেন কনসেন্ট্রেশন, এতে হাঁটতে আরো ভালো লাগছে। আর যখন ফুসফুস ভরে নিঃশ্বাস নিচ্ছি, ভেতরে ন্যাচারাল ডিটক্সিফিকেশন হয়ে যাচ্ছে। একদম নিরিবিলি পরিবেশ, পাশ দিয়ে একটা দুটো সাইকেল যাচ্ছে, লোক টোক বেশি কিছু নেই এখানে। গ্রাম কিন্তু খুব সকাল সকাল মানে দিন শুরু হয়ে যায় গ্রামে। সবাই কিন্তু কাজে চলে গেছে বা লোকে হয়তো কাজ করছে, চিৎকার চেঁচামেচি হয় না। হয়তো হয় বাজার এলাকার দিকে, হয়তো হয়, এইখানে নেই। যে এই হোমস্টের লোকেশনটা এতটাই মানে সুন্দরভাবে করা যে আপনার চারদিকে শুধু নেচার, পিসফুলনেস, কোয়াইটনেস, কিন্তু হই হট্টগোল পাবেন না। তাই বুক ভরে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিই।
এখানে এখন সবাই মিলে মজা করে আম কুড়োচ্ছে। ওপরে হরিকাকা আম গাছ ঝাঁকাচ্ছে আর নিচে মাছ ধরার জালে আম ধরা হচ্ছে। আমি এখন হোমস্টের ছাদে। হোমস্টের ছাদ থেকে প্রপার্টির চারদিকে একটা অসম্ভব সুন্দর এরিয়াল ভিউ পাচ্ছি। 4.5 বিঘে জমির ওপরে এই হোমস্টে, আর হোমস্টের চারদিকে ছড়িয়ে আছে 300-ও বেশি প্রজাতির গাছপালা। তাছাড়া আম গাছ তো আছেই। আমি যেরকম গ্রাফিক টি শার্ট পরি, এরকম টি শার্ট কিনতে হলে আপনাকে চলে যেতে হবে বংমেডের ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল। আমি এখন এসেছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে এসে দেখি মাসি আমাদের জন্য আমের প্যানকেক তৈরি করছে। প্রচণ্ড ইউনিক, আগে দেখিনি, তাই আই এম ভেরি ইন্টারেস্টেড টু সি যে টেস্ট কেমন হয়। এই হচ্ছে ব্যাটার, যেটা দিয়ে আমের প্যানকেক তৈরি হচ্ছে। এটা দুধের মধ্যে ময়দা দেওয়া হয়েছে, তার মধ্যে দেওয়া হয়েছে আমের পাল্প, আর তার মধ্যে মিক্স করা হয়েছে চালের গুঁড়ো আর চিনি, আর তার মধ্যে ডিম। ব্যাটারের ওপরে আমের পাল্প দিয়ে লোহার চাটুতে প্যানকেক বানানো হচ্ছে, আর ইউজ করা হচ্ছে বাটার। শহরের মতো এলপিজি সিলিন্ডারে গ্যাস বার্নারে রান্না হয় না, এখানে মাটির উনুনে রান্না করা হয়, যেটা গ্রামগঞ্জে খুবই কমন আর মেবি দ্য অনলি ওয়ে অফ কুকিং। তাই প্রত্যেকটা রান্নায় একটা স্মোকি অ্যারোমা সুন্দরভাবে ব্লেন্ড হয়। হোমস্টের আটচালায় বসে পড়লাম ব্রেকফাস্ট করতে, আর হাতে চলে আসলো এরকম গরম গরম আমের প্যানকেক। প্যানকেকের ভেতরে আমের টুকরোর মানে ফিলিংয়ের ওভারলোড, আর যেহেতু আগেই বলেছিলাম উনুনে রান্না করা হয়েছে, একটা সুন্দর স্মোকি অ্যারোমা দারুণ ব্লেন্ড হয়েছে। আর ওপর থেকে দেওয়া হয়েছে এই ফার্মের বা হোমস্টের অর্গানিক হানি, তাই জন্য স্বাদের লেভেলটা বাড়িয়ে দিয়েছে। আমি এই আসাননগরের প্রাকৃত হোমস্টেতে আগে একবার এসেছিলাম, যখন শীতকাল ছিল, কিন্তু গরমকালে আসার প্লাস মাইনাস দুটোই আছে। প্রচণ্ড গরম তো থাকবেই, কিন্তু গরমকালে আসলে এরকম আমের যে প্রিপারেশন পাবেন, সেটা কিন্তু অন্য কোনো সিজনে আসলে পাবেন না। সে আপনি যে কোনো সিজনে আসুন, ব্রেকফাস্ট কিন্তু রুম ট্যারিফের সাথে ইনক্লুডেড, মানে এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এরকম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যদি পাওয়া যায়, তাহলে তো আর বলার নেই কিছু। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, যদি আমের সিজনে না আসেন তাহলে ব্রেকফাস্টে কি থাকবে? ব্রেকফাস্টে পাবেন এরকম কাঁসার বাসনে লুচি, আলুর দম আর আলুর সাদা তরকারি। প্রথমে আলুর সাদা তরকারি দিয়ে শুরু করব। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে সৌভিক কেন সাদা আলুর তরকারি বলছে না, আলুর সাদা তরকারি বলছে। আমার মনে হয় টেকনিক্যালি এটা আলুর সাদা তরকারি, আলু তো সাদাই হয়, সাদা আলুর তরকারি বলাটা আমার খুব একটা লজিক্যাল মনে হয় না। আপনাদের কি মনে হয় একটু কমেন্ট সেকশনে জানান। আলুর সাদা তরকারি বাঙালি কুজিনের এক অদ্ভুত খাবার, ব্রেকফাস্টের জন্য দারুণ লাগে। কোনো মশলা নেই, আলুর মধ্যে শুধু কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কালো জিরে, তার কি অপূর্ব ফ্লেভার! আহা, আলুর দমটা ফাটাফাটি খেতে। এখানে যিনি মাসির রান্না করেন, তার রান্নার হাত অপূর্ব। এই রান্না খাওয়ার জন্য কিন্তু আমি সেকেন্ড টাইম ফিরে আসলাম। আর শেষ পাতে মিষ্টি মুখে লবঙ্গ লতিকা। আহা আহা, মিষ্টি খেতে খেতে মনে পড়লো, আগেরবার যখন আমরা শীতকালে এসেছিলাম, তখন অধরের সরপুরি আর সরভাজা ছিল। কি এক্সপিরিয়েন্স! সেই অধরের মিষ্টি খাওয়ার জন্য কৃষ্ণগতি যখনই আমি পাস করি, আই স্টপ ওভার দেয়ার। ব্রেকফাস্টে পরে চলে আসলো এক থালা হিমসাগর আম।
এরকম গাছ পাকা আম দেখে কি আর লোভ সামলানো যায়? যদিও পেট ভরে গেছে, এক থালা হিমসাগর আমকে না বলা গেল না। সুপারবলি মিষ্টি, গাছে পাকা আম, কার্বাইড পাকা আম নয় কিন্তু। ব্রেকফাস্টে পরে দেখি এখানে মাসি আমসত্ত্ব তৈরি করছে। ছোটবেলার কথা মনে পড়ে গেল। মা বাড়িতে দিদাকে দেখতাম এরকম উঠোনে উনুনের ওপরে আমসত্ত্ব তৈরি করত। পুরনো সে দিনগুলো সত্যিই মনে পড়ে। আমসত্ত্ব তৈরি করার সিন দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মনে পড়ে গেল। বুঝতে পারছেন কোন কবিতার কথা বলছি? আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া যায় পাতে। আমের পাল্পকে লোহার কড়াইতে আগুনের ওপরে অনেকক্ষণ জাল দেওয়া হয়, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। তারপর জলটা শুকিয়ে যাওয়ার পরে যখন একদম থকথকে হয়ে যায়, একটা পাতলা থালায় ঢেলে নিয়ে রোদে শুকানো হয়, যেটাকে সানড্রাই বলে। জিনিসটা যখন একদম শুকিয়ে যায় এরকম দেখতে হয়ে যায় আমসত্ত্ব। বাপরে, রোদে রাখা হয়েছে, কি গরম, হাত দেওয়া যাচ্ছে না। আমি এটা খেয়ে দেখবো কতটা মিষ্টি। এই হচ্ছে আমসত্ত্বর ফিনিশড প্রোডাক্ট। বাহ, একদম কটকটে মিষ্টি নয়, মাইল্ড মিষ্টি। আমরা দোকানে যেগুলো খাই তার মধ্যে চিনি দেওয়া থাকে, তাই না, কচকচে থাকে। কচকচে না, একদম স্মুথ ফিনিশ। দারুণ দারুণ। জুন মাসের মাঝামাঝি নদিয়া জেলায় সাংঘাতিক গরম, তার মধ্যে বৃষ্টির তো কোনো চান্সই নেই, আর ওয়েদার একদম সালট্রি। তবে যখন আমের সিজনে এসছি, হাতে যেরকম ঠান্ডা আমের শরবত চলে আসে, গরমকালে আসার এটাই সার্থকতা। তুখর, এই যে আমরা টেট্রা প্যাকে আর্টিফিশিয়াল ম্যাঙ্গো জুস খাই, সেগুলো তো সব জালি। এই হচ্ছে অথেন্টিক ম্যাঙ্গো জুস। কলকাতা থেকে গাড়িপথে আসাননগর আসার রুটটা আপনাদের বুঝিয়ে দিই। কলকাতা এয়ারপোর্টে 2.5 নম্বর গেট থেকে আপনাকে এগিয়ে যেতে হবে মধ্যমগ্রাম বারাসতের দিকে। NH-12 ধরে চাকদা, হরিণঘাটা, বিরোহী, রানাঘাট হয়ে আপনাকে পৌঁছে যেতে হবে আসাননগর। 140 কিলোমিটার দূরত্ব, সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। আপনি যদি হোমস্টেতে গাড়ি নিয়ে আসতে চান, তাহলে হোমস্টের ভেতরেই গাড়ি পার্কিংয়ের অপশন আছে। আর যদি ট্রেনে করে আসতে চান, নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। স্টেশন থেকে টোটোতে আরও 45 মিনিট মতো সময় লাগবে। এর আগেও আমি শীতকালে আসাননগর এসেছিলাম। সেই ব্লগ যদি না দেখে থাকেন, উপরের আই বাটনে ক্লিক করলে ব্লগটা দেখতে পাবেন। এইবার বলুন কেমন লাগলো এবারের ব্লগ। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে। আর এইভাবেই তো চ্যানেলের পাশে থাকতে হবে, তাহলে তো আমি আরও ইন্টারেস্টিং কন্টেন্ট বানানোর এনকারেজমেন্ট পাবো। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।